2026 যতই এগিয়ে আসছে ততই যেন বাড়ছে রাজনৈতিক তরজা, এবং আমাদের তরজা বাড়া স্বাভাবিক। তার কারণ 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচন, একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘর গোছানো শুরু করে দিয়েছে, উল্টো দিকে বিজেপিও কিন্তু ঠিক একই রকমভাবে 2026-কে পাখির চোখ করে কিন্তু এগিয়ে চলেছে। এবং সুতরাং এইরকম পরিস্থিতিতে রাজনৈতিক বাঘ বিতণ্ডা যে বাড়বে তা স্বাভাবিক, কিন্তু এবার বাঘ বিতণ্ডা বেড়ে গেছে শাসক দলের অন্দরেই। কেন বলছি একথা? তার কারণ বীরভূম জেলা, যে বীরভূম জেলা ছিল শাসক দলের কাছে সবচেয়ে সেফ প্যাসেজ, সেই বীরভূম জেলাতেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বাংলার রাজনীতিতে যদি শাসক দলের কথা বলা হয়, সেখানে যাদের নিয়ে বেশি চর্চা হয় অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরেই যে নামটি আসেন তিনি অনুব্রত মণ্ডল। এবং এই অনুব্রত মণ্ডলের দাপট এতটাই যে তার দাপটে বলা যায় বীরভূম জেলার বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যেখানে দাঁড়িয়ে তার বিরোধী দল তো বটেই, এমনকি তার নিজের দলেও কেউ অনুব্রতের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা দেখাতে পারতো না। আর কেউ স্পর্ধা দেখালে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারত তার উদাহরণ অনেকেই রয়েছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে এই অনুব্রতর দাপট কিন্তু কমেছে তার কারণ গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল, এবং তারপরে দীর্ঘদিন ছিলেন তিহার জেলে। এবং তিহার জেলে থাকার কালীন বীরভূম জেলার দায়িত্ব কিছুটা মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখলেও তুলে আনেন অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখকে। এবং এই কাজল শেখকে যেমন কোর কমিটিতে বসানো হয়, পাশাপাশি তার নেতৃত্বে দলটা কিন্তু পরিচালিত হয়। এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে 2023-এর পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন দুটোই কিন্তু কাজল শেখ এবং তার কোর কমিটির পরিচালিত হয়। এবং এইখানে দাঁড়িয়ে ব্যাপক সাফল্য পায় তৃণমূল কংগ্রেস। এবং এরপরেই বলা যেতে পারে বীরভূম জেলার রাজনীতির রাশটা অনেকটাই কিন্তু নিজের হাতে টেনে নেন কাজল শেখ। তার কারণ এই যে পঞ্চায়েত নির্বাচনটা নিজে পরিচালিত করেন, নিজে যেমন জেলা পরিষদে জিতে জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন, পাশাপাশি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রার্থী বন্টন নির্বাচনে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থাৎ এইখানে দাঁড়িয়ে যারা প্রার্থী পেয়েছেন বা টিকিট পেয়েছেন তারা অনেকেই যেমন কাজল শেখের দিকে গেছেন, পাশাপাশি যারা ছিলেন নিজের নির্বাচিত তারাও কিন্তু কাজল শেখের অনুগামী হয়ে গেছে। এবং এইখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পরে বলা যেতে পারে বীরভূম জেলার রাজনীতির রাশটা কোনো মতেই নিজের হাতে পাচ্ছেন না। এবং বহু চেষ্টা করেও একসাথে চলার বার্তা দেওয়ার পরেও আমরা বিজয় সম্মেলনে দেখেছি যখন পারছেন না শেষ পর্যন্ত দেখা যায় একে অপরের বিরুদ্ধে নেমে পড়েছেন। কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল জেলা পরিষদে মন্তব্য করেন যে এর আগে বীরভূম জেলা পরিষদ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, কিন্তু এবারে কেন কি জানি পাচ্ছে না। অভিযোগ তীর সেই কাজল শেখের দিকে। এরপরেই কাজল শেখ পাল্টা দিলেন যে হয়তো খেতে পাচ্ছে না। কি খেতে পাচ্ছে না? কাটমানি। এবং বলা যেতে পারে এখানে দাঁড়িয়ে তিনি কাজল শেখের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন। তারও তীর ছিল কিন্তু অনুব্রত মণ্ডলের দিকে। এবং এরপরেই দেখা যায় অনুব্রত মণ্ডলের প্রায় 25 কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এবং তারপরেও বাঘ বিতণ্ডা কিন্তু চলছে। একদিকে যেমন পাল্টা মন্তব্য চলছে, ঠিক তেমনই বলা যেতে পারে নিচু স্থলে কিন্তু কাজল শেখ বনাম অনুব্রত অনুগামীদের মধ্যে একটা লড়াই কিন্তু শুরু হয়েছে। আমরা অজয় নদীর যে বালি খাদান, সেই বালি খাদানের ভাগ বাটোয়ারা যেটা বীরভূম জেলাতে বন্টন হয়, আগে যে নিয়ন্ত্রণ ছিল পুরোটাই অনুব্রত মণ্ডলের হাতে, সেখানে কিন্তু কিছুটা ভাগ বসে দেয় কাজল শেখ। এবং বলা যেতে পারে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তখন কাজল শেখের অনুব্রত অনুগামীরা কিন্তু অনেকটা কোণঠাসা হয়ে পড়েন, কিন্তু অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে কিন্তু তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ফলে এইখানে দাঁড়িয়ে একদিকে যেমন কাজল শেখ এই অজয় নদীর বালি নিয়ে তোলাবাজির একটা তাদের হাতে নিয়ন্ত্রণে চলে গেছেন, সেখানে অনুব্রত মণ্ডলের অনুগামীরা যখনই কিছুটা নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিপদটা বেড়ে যায়। এবং এর আগেই আমরা কিন্তু বোমাবাজি রীতিমতো দেখেছি বালি পাচারের কেন্দ্র করে। এছাড়াও সিউড়িতে দেখেছি পুলিশ অফিসারের কলার ধরতে, যিনি একজন তৃণমূল কর্মী বলে জানা যায়। এবং সেখানে কিন্তু কাজল শেখ মন্তব্য করেন যে আইনের কথা চলবে। সুতরাং যে পুলিশের কলার যে ধরেছিলেন তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের অনুগামী। ফলে এইখানে বলা যেতে পারে পাল্টা মন্তব্য চলছে। পাশাপাশি কাজল শেখ বিস্ফোরক মন্তব্য করেন যে কী জানি কোনো এক অলৌকিক কারণে বীরভূম জেলার বোমা পিস্তল দেখা যাচ্ছে।
সুতরাং তার ইঙ্গিত সেই অনুব্রত মণ্ডলের দিকে। তার কারণ অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পাওয়ার পরেই নাকি বীরভূম জেলার বোমা পিস্তল আমদানি পুনরায় বেড়ে গেছে। এবং এই বীরভূম জেলার রাজনীতির কথা যদি বলি, তো সেখানে বারবার কিন্তু বোমা পিস্তল বোমাবাজির ঘটনাগুলো সামনে এসছে এবং বিরোধীদের ভয় দেখিয়ে পঞ্চায়েত নির্বাচন দেখেছি এর আগে। এমনকি অনুব্রত মণ্ডল তো এও বলেন পুলিশকে যে বোম মেরে উড়িয়ে দেবে বা ভাঙচুর করে দেবেন। এগুলো তো সামনে এসছে, কাউকে গাঁজা কেস দেওয়া সামনে এসছে। সুতরাং এইখানে দিয়ে কাজল শেখের এই যে মন্তব্য তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইখানে দাঁড়িয়ে এই যে অনুব্রত এবং কাজল শেখের বিবাদ শেষ পরিণতি কী হবে তা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু দল যদি এই দুজনকে একই ছাতার তলায় না আনতে পারে, তাই 2026 যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু বিপাকে পড়তে পারে শাসক দল। ইতিমধ্যে আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় যে বড়োয়া বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বড়োয়া বিধানসভা কেন্দ্রের দায়িত্ব অনুব্রত মণ্ডলকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে একদিকে যেমন অনুব্রত মণ্ডল, তার যেমন দলে গুরুত্ব বাড়ছে, গুরুত্ব বেড়েছে কাজল শেখের। এমনকি সংগঠনের রাশ কিন্তু বর্তমানে কাজল শেখের হাতে, আর যার ফলে কিন্তু বিবাদটা বাড়ছে। এবং অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর যারা কাজল শেখের দিকে চলে গেছিলেন, তারা অনেকে কিন্তু ভিড়েছেন অনুব্রত মণ্ডলের দিকে। ফলে একদিকে বলা চলছে মানে লড়াই পাল্টা লড়াই চলছে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম অনুব্রত মণ্ডলের অনুগামী পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান যে ছিলেন তার বাড়িতে বোমাবাজি। এরপরে দেখালো কাজল শেখের অনুগামীর বাড়িতেও কিন্তু বোমাবাজি হলো। ফলে বলা যেতে পারে বিরোধী না থাকলেও শাসক দল নিজের আন্দোলনেই কিন্তু বোমাবাজি রক্তারক্তিকাণ্ড শুরু চলছে। এবং এই অবস্থায় চললে 26-এ কিন্তু দলকে বেগ পেতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।